নমস্কার দর্শক, বিনাপানি শিক্ষাঙ্গন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটি আলোচনার বিষয় নিয়ে। আজ আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসটি। বিশেষ ব্যক্তিগতভাবে বলতে গেলে রবীন্দ্র উপন্যাস ধারার মধ্যে আমার সব থেকে ভীষণ প্রিয় এবং পছন্দের উপন্যাস হলো এই নৌকাডুবি উপন্যাসটি। তার কারণ সমগ্র উপন্যাসের মধ্যে রয়েছে এক গভীর রহস্য রোমাঞ্চ। উপন্যাসটি পড়া শুরু করার পর যত গভীরে প্রবেশ করবেন ততই যেন একটা টানটান রহস্য পাওয়া যাবে। বারবার মনে হবে এর পরে কি আছে, কি হতে চলেছে। নৌকাডুবি উপন্যাসটির সময়কাল 1906, তবে তার আগে জেনে নেব এর চরিত্রগুলি সম্পর্কে। উপন্যাসের বেশ কয়েকটি প্রধান ও অপ্রধান চরিত্র রয়েছে। প্রধান চরিত্রগুলির মধ্যে আমরা পেয়ে যাব রমেশ, হেমলিনী, কমলা, নলিনাক্ষ প্রভৃতি। এছাড়াও কয়েকটি অপ্রধান চরিত্র রয়েছে। রমেশ হলো কলকাতার আইনের ছাত্র। হেমলিনী বেশ শিক্ষিতা, সুন্দরী, সুশীলা যুবতী। রমেশের প্রতি অনুরাগ বা আকর্ষণ ছিল এই হেমলিনীর। অন্যদিকে কমলা হলো সাধারণ ঘরোয়া স্বভাবা নারী। এই কমলাকে নৌকাডুবির সময় রমেশ উদ্ধার করেছিল। আর নলিনাক্ষ হলো পেশায় একজন ডাক্তার, যে কমলার আসল স্বামী। উপন্যাসের ঘটনাটা বেশ পেঁচালো, তবে গল্পের শুরুটা হয়েছিল কলকাতায়। রমেশ আর হেমলিনীর মধ্যে একটা প্রেমের গল্প গড়ে উঠেছে। এইরকম একটা ঘটনা বা কাহিনী দিয়ে উপন্যাসের সূচনা হয়েছে। তারপর আসে বাবার চিঠি। বাবা বলতে এখানে রমেশের বাবা, যেখানে লেখা ছিল তাকে শীঘ্রই বাড়ি ফিরতে হবে। বাবার চিঠি পাওয়া মাত্রই রমেশকে বাড়ি ফিরতে হয়। গ্রামের এক মেয়ের সাথে বিয়েতে বাধ্য করা হয় রমেশকে। আর এখানেই গল্পের মোড়। বিয়ের পর ফেরার পথে গঙ্গায় এক ভয়াবহ নৌকাডুবি ঘটে, যা গল্পের সমগ্র কাহিনীকে উলটপালট করে দেয়। আসলে এটাই হলো গল্পের কেন্দ্রবিন্দু। এই নৌকাডুবির ফলে রমেশ উদ্ধার করে কমলাকে, আর তাকেই সে তার বিয়ে করা বউ ভাবতে থাকে। পাঠক হয়তো ভাববে, হুট করে এক অচেনা অজানা নারীকে কিভাবে বউ ভাবতে পারে কোনো মানুষ। তবে কমলাকে বউ ভাবার কারণও ছিল। কারণ বিয়ের সময় নিজের স্ত্রীর মুখটাও সে দেখেনি ভালোভাবে। তাই সে নৌকাডুবির থেকে পাওয়া বধূ সেজে থাকা কমলাকে রমেশ তার বউ ভাবে। এরপর কমলাকে নিয়ে রমেশ কলকাতায় আসে। কমলার যত্ন সহকারে দায়িত্বও নেয়। তবে রমেশের অনুরাগ ছিল মূলত হেমলিনীর প্রতি। এরপরে কমলা নিজেও ধীরে ধীরে বুঝতে পারে যে রমেশ তাকে স্নেহ করে, যত্ন করে ঠিকই, কিন্তু ভালোবাসে না। এরপরই রহস্য উঠে আসে রমেশের কাছে, যখন সে জানতে পারে কমলা আদৌ তার স্ত্রী নয়। সেই নৌকাডুবির দিন কমলারও বিয়ে হয়েছিল নলিনাক্ষর ডাক্তারের সাথে। ঠিক তখন রমেশের সংকট আরো বেড়ে যায়। কি করবে রমেশ বুঝতে পারে না। একদিকে হেমলিনী, অন্যদিকে কমলার প্রতি দায়িত্ব। তাই সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। রমেশ কমলার কাছে পুরো সত্যিটা লুকিয়ে যায়। পরবর্তীতে রমেশ কমলাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর যখন সত্যিটা জানাজানি হয়, তখন পরিস্থিতি আরো খারাপ আকার নেয়। হেম অসুস্থ হয়ে পড়ে। তাই একরকম বাধ্য হয়েই কমলাকে নিয়ে রমেশ কলকাতা ছাড়ে। এখানে ব্যক্তির ইচ্ছে ও পরিস্থিতির চাপ দুটোই বেশ স্পষ্ট। কমলার জীবন আরো কঠিন হয়ে ওঠে যখন কমলা জানতে পারে রমেশ তার স্বামী নয়। লজ্জায় কমলা গঙ্গায় ঝাঁপ দেয়। সে আত্মহত্যা করার চেষ্টা করে, যদিও জেলেরা তাকে বাঁচায়।
এরপরে রয়েছে অন্য একটি কাহিনী, অর্থাৎ একে উপকাহিনীও বলা যায়, যেখানে দেখা গেছে কমলাকে নিঃস্বয় অবস্থায় দেখে এক বামুন গিন্নি তাকে বাড়িতে নিয়ে গিয়ে রাঁধুনির কাজ দেয়। সেখানে প্রথম কয়েক মাস ভালোভাবে থাকলেও বামুন গিন্নির অত্যাচার কমলা সইতে পারে না। কমলা চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু একদিন হঠাৎ সে শোনে নলিনাক্ষ ডাক্তারের কথা। নলিনাক্ষ ডাক্তার নামে এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছিল, এই কথা কমলা আগেই শুনেছে। তাই নলিনাক্ষ ডাক্তার নামটি শোনা মাত্র তার স্বামীর কথা তার স্মরণ হয়। তাই কমলা প্রাণপণে চেষ্টা করে নলিনাক্ষ ডাক্তারের সাথে দেখা করার। এরপর একদিন বামুন গিন্নি জোরপূর্বক কমলাকে কাশি নিয়ে যেতে চায়। পথে রেলগাড়ি থেকে কমলাকে দেখতে পেয়ে তার ভৃত্য নিতাই তাকে মা বলে ডেকে ওঠে। ফলে রেলগাড়ি থেকে নেমে কমলা নিতাইয়ের সাথে চলে যায়। ধীরে ধীরে দেখা যায় এই কমলা তার নিজ স্বামীর ঘরে আশ্রিত হয়ে দাসীর কাজ নেয়। একবার ভাবুন তো, নিজেরই স্বামীর বাড়িতে সে আশ্রিত, অথচ কেউই কাউকে চেনে না। নিয়তির কি অদ্ভুত খেলা না? অন্যদিকে হেমলিনীর গল্পও এগিয়ে যায়। হেমের দাদা ও বাবা চায় হেম রমেশকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করুক, সংসারী হয়ে ভালো থাকুক হেম। যদিও পরে দেখা যায় হেমের বাবা হেমের অবস্থা বুঝে তার পাশে দাঁড়িয়েছেন, আর হেমের দাদা চেয়েছিল নলিনাক্ষের সাথে হেমের বিয়ে হোক। তাহলে দেখা যাচ্ছে হেম চেয়েছিল রমেশকে, অথচ রমেশকে থাকতে হয়েছিল কমলার সাথে। আবার কমলার বিয়ে হয়েছিল নলিনাক্ষের সাথে, কিন্তু পরবর্তীতে নলিনাক্ষের সাথে হেমের বিয়ে স্থির হয়। ঠিক যেন একেবারে প্যাঁচালো জটিল একটা কাহিনী। তবে ব্যাপারটা ঠিক অস্বস্তিকর নয়, বেশ ভালো। রহস্য আছে, রোমাঞ্চ আছে, জানার ইচ্ছে হয়। আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, যেটা বলছিলাম, ধীরে ধীরে হেম রমেশের স্মৃতিকে কাটিয়ে ওঠে এবং সে তার বাবার সাথে কাশিতে বেড়াতে যায়। নলিনাক্ষের সাথে আলাপ হবার পর হেমের বাবা নলিনাক্ষকে পছন্দ করেন। তিনিও চান হেম ও নলিনাক্ষের বিয়ে হোক। তাই কাশিতে গিয়ে হেম ও নলিনাক্ষের বিয়ে পাকা হয়। ফলে হেমও যাতায়াত করতে থাকে নলিনাক্ষের বাড়িতে। আস্তে আস্তে হেমও আকৃষ্ট হতে থাকে নলিনাক্ষের ব্যক্তিত্ব, স্বভাব এবং আচরণের প্রতি। ফলে নলিনাক্ষের মাকে হেম মা বলে ডাকতে শুরু করে। আর এখানেই কমলার সাথে আলাপ হয় হেমের, যে হেম জানতো রমেশের কমলা নামে এক স্ত্রী আছে। যদিও তখন বুঝতে পারিনি এই কমলায় রমেশের সাথে কিছুদিন সংসার করেছিল। তবে কমলার সাথে আলাপ হবার পর হেমের সাথে কমলার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। হেম ও কমলাকে দিদি বলে ডাকে। এরপরই শুরু হয় নাটকীয় আবহ। হ্যাঁ, উপন্যাসের মধ্যে নাটকীয় আবহ। ভাবতে অবাক লাগছে না? অবাকের বিষয়ই বটে। কেমন যেন নিয়তি সবাইকে এক করে দিল, এক জায়গায় এনে হাজির করলো। রমেশও এসে হাজির হয় কাশিতে। হেমের দাদা ও রমেশ একসময় বন্ধু ছিল। তাই হেমের দাদা যখন রমেশকে ভুল বুঝেছিল এবং ভুল বুঝেই নলিনাক্ষের সাথে হেমের বিয়ে স্থির করেছিল, তাই রমেশ ভেবেছিল আগে সমস্ত ঘটনা জানানো উচিত হেমের দাদার কাছে। তাই রমেশ সমস্ত সত্যি হেমের দাদার কাছে যখন প্রকাশ করে, হেমের দাদা তা বিশ্বাস করে এবং হেমের দাদার সূত্রে, অর্থাৎ হেমের দাদা চাকরি নিয়ে এসেছিল কাশিতে এবং তারই সূত্রে রমেশ এসে হাজির হয় এই কাশিতে। সে নলিনাক্ষকে কমলার কথা জানায়, কারণ এই কাশিতে এসেই রমেশ নলিনাক্ষ ডাক্তারের কথা শুনেছিল। তাই নলিনাক্ষকে রমেশ কমলার সমস্ত বৃত্তান্ত বা কথা জানিয়েছিল। আর সমস্ত ঘটনা কথা শুনে হেমও রমেশকে বিশ্বাস করে। ফলে আবার হেম ফিরে এসেছিল রমেশের কাছে। নলিনাক্ষ বুঝতে পারে তার বাড়িতে যে দাসী রয়েছে সেই তার হারিয়ে যাওয়া স্ত্রী কমলা।
কমলা নিজেও ধরা দিয়েছিল নলিনাক্ষ ও তার বিধবা শাশুড়ির কাছে। নলিনাক্ষের মা এমনিতেই কমলাকে খুব পছন্দ ও স্নেহ করতেন। পরিশেষে তিনি যখন জানতে পারেন কমলা তার পুত্রবধূ, তখন তিনি খুব খুশি হন। অন্যদিকে রমেশকে হেমের বাবা ও দাদা হেমের জন্য স্থির করেন। এইভাবেই উপন্যাসের সমাপ্তি ঘটেছে। আসলে নৌকাডুবির ফলে যে প্রাণগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, শেষে তাদের আবার মিলন ঘটালেন ঔপন্যাসিক। তবে নৌকা ডুবির ফলে মাঝখানে যে পরিবর্তন ঘটলো, যে জীবনগুলো ছিটকে গিয়েছিল, তারা অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আবার এক হলো। বলা যায় নৌকাডুবি কোনো ভুল পরিচয়ের গল্প নয়, আসলে এর কাহিনী হলো নিজের পরিচয় খোঁজার গল্প। দায়িত্ব, সমাজ, নিয়তি, এই সব কিছু টানা পড়েনে মানুষের অবস্থাটা কি দাঁড়ায়, তারই একটা ছবি আমরা নৌকাডুবি উপন্যাসে দেখতে পাই। উপন্যাসটি আমাদের ভাবায় যে জীবনের এই হঠাৎ আসা মোড়গুলিতে আমাদের নিয়ন্ত্রণ ঠিক কতটা। আসলে উপন্যাসটি আমাদের শেখায় জীবনে আসা এই অপ্রত্যাশিত বাঁকগুলিতে আমরা কতটা সক্রিয় থাকতে পারি। এছাড়াও পরিস্থিতিকে মেনে না নিয়েও যে বদলানো যায়, তা এই উপন্যাস থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। তো দর্শক, আজ এখানেই থামতে হবে। আমি যতটা পেরেছি আলোচনা করার চেষ্টা করেছি। উপন্যাসটি খুবই সুন্দর একটা গল্প কাহিনী, আমার তো ভীষণ প্রিয়। সমগ্র উপন্যাসটিতে রয়েছে একটা টান টান উত্তেজনা। আশা করব আমার এই আলোচনা আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন অবশ্যই। আর প্রত্যেকবার আমি যেমনটা বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।